আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। সম্পূর্ণ ভিডিও জুড়ে তোমাদের সাথে আছি আমি ফারহান আক্তার রানী। আজকে আমরা নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। এই অধ্যায়টির নাম লেনদেন। এই অধ্যায় সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব এবং এই অধ্যায়টি যখন আমাদের বেসিক তৈরি হয়ে যাবে তারপর আমার মনে হয় না যে সামনের দিকে এগোতে বা অন্য অধ্যায়ের বা এই অধ্যায়ের অঙ্কগুলো করতে আমাদের খুব বেশি একটা কষ্ট হবে বা খুবই সহজবোধ্য মনে হবে। তো শুরু থেকে আমি বেশ কিছু অন্যান্য ক্লাসে যেটা করেছি সেটা হচ্ছে তোমাদের জন্য বেশ কিছু নোট অলরেডি রেডি করে রাখি, যে নোটগুলো তোমাদের অধ্যায়টি বুঝতে এবং সঠিকভাবে অধ্যায়ের বেসিক বা বেস তৈরি করতে সাহায্য করে। তো এটারও ব্যতিক্রম নয়। আমরা তাহলে শুরু করি। তবে এখানে আসলে একটা কাজ করব, সেটা হচ্ছে প্রথমে আমি লাইন বাই লাইন তোমাকে পড়িয়ে নিব এবং সেটাকে এক্সপ্লেন করার চেষ্টা করব। তারপর আমরা নোটে ফিরে যাব। চলো শুরু করা যাক। মানুষ প্রাচীনকাল থেকে দৈনন্দিন জীবনে হিসাব ব্যবস্থার প্রয়োজনীয়তা অনুভব করে আসছে। আচ্ছা, আরেকটা ব্যাপার আমি তোমাকে বলে নিই অধ্যায়টা পড়ানোর আগে। সেটা হচ্ছে লেনদেন। এই শব্দটি দ্বারা আসলে কি মনে হচ্ছে? লেনদেন, দেওয়া নেওয়া, এমন কিছু জিনিস যেটা দিচ্ছি এবং নিচ্ছি, টেক অ্যান্ড গিভ, ব্যাপারটা এরকম। আচ্ছা, হ্যাঁ, স্বাভাবিকভাবে মানুষের তো চাহিদার শেষ নেই, অসীম চাহিদা। সেই চাহিদা পূরণ করার জন্য তখন অনেক সময় এমন হতো যে আমার কাছে যে জিনিসটা আছে অন্যর কাছে সেটা নেই, বা তার কাছে যেটা আছে আমার কাছে সেটা নেই। তাহলে বিনিময়, আদান প্রদান বা দেওয়া নেওয়ার মাধ্যমে আমরা এই জিনিসটাকে চেঞ্জ করে নিতাম। কিন্তু একটা সময় পর মুদ্রার আবিষ্কার হলো, মধ্যযুগ, প্রাচীন যুগ, তারপর আহ, আমাদের বর্তমান শিল্প বিপ্লবের আধুনিক যুগ। এই যে যুগের পরিবর্তন হলো, সবকিছুই আসলে লেনদেন বা দেওয়া নেওয়া, ব্যবসায় এই পরিবেশ, সামাজিক আম, প্রবৃদ্ধির অগ্রগতির কারণেই আসলে হয়েছে। চলো এবার আমরা এখান থেকে দেখতে লাগি এখানে কি বলেছে। আদিকালে প্রত্যেকে তার প্রত্যাহিক জীবনের প্রয়োজনগুলো মেটানোর জন্য নিজেদের মধ্যে পণ্য বিনিময় করত। হ্যাঁ, এটা আমি যে বললাম, যে ঘটনাগুলো কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন করে, এই দেখো আমি এটা দাগাই দিই। ঘটনাগুলো কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন করে, কেবল ওই ঘটনা থেকেই লেনদেনের জন্ম হয়। আচ্ছা, এখানে ব্যক্তি বা প্রতিষ্ঠান কেন বলা হয়েছে বলতো? যেহেতু আমরা ব্যবসা শিক্ষা বিভাগের শিক্ষার্থী, তাহলে আমাদের সম্পূর্ণ পড়া জুড়ে আমাদের একটা কনসেপ্ট সবসময় মাথায় রাখা লাগবে, সেটা হচ্ছে আমরা ব্যবসায়ী বা একটা অঙ্ক করতে গেলে যে ওই প্রতিষ্ঠানকে নিজের প্রতিষ্ঠান কল্পনা করে আমরা যেমন অঙ্ক করি, ঠিক তেমনি সবকিছুতেই ব্যবসায় সংজ্ঞাটা বা ব্যবসায় জিনিসটা ইনক্লুডেড থাকে বা থাকবে। আর আমি তোমাদেরকে এই সংজ্ঞাটা বা এটা অনেক আগে বলে নিয়েছি যে ব্যবসায় হতে হলে ব্যবসায়ের বেশ কিছু গুণাবলী থাকা দরকার, যেমন মুনাফা অর্জন উদ্দেশ্য থাকতে হবে, ঝুঁকি সম্বলিত হতে হবে, দেশীয় আইনে বৈধতা থাকা লাগবে, অর্থনৈতিক কর্মকাণ্ড হতে হবে, আর হচ্ছে ধারাবাহিকতা থাকা লাগবে। তো যেহেতু আমরা ব্যবসা প্রতিষ্ঠানের যখন কোনো ঘটনা বা কোনো কিছু তৈরি হবে তখন সেটা কি ব্যবসায়িক লেনদেন হিসেবে আমরা চিনব। আর যেটা পরিবার কেন্দ্রিক বা ব্যক্তিগত, সেটাকে পারিবারিক লেনদেন বা এরকম বলা যেতে পারে আর কি। আচ্ছা, পরবর্তীতে দেখো কি বলা হয়েছে, সুতরাং দেখা যাচ্ছে সকল ঘটনাই লেনদেন হবে না। হ্যাঁ, মনে করো তুমি কোনো কিছু কাউকে কিনে গিফট করলে। এখানে তুমি কিনে গিফট করেছো, কিন্তু এই যে তাকে দিয়েছো তার বিনিময়ে তো তুমি তাকে তার কাছ থেকে কোনো অর্থ নিচ্ছ না। তোমার বন্ধুর জন্মদিন, তুমি তোমার বন্ধুর জন্য একটা সুন্দর ঘড়ি নিলে এবং সেটা তাকে উপহার দিলে। তো তোমার দোকানদারের সাথে লেনদেন হতে পারে, কিন্তু তোমার বন্ধুকে তুমি যে দিলে, এই যে বিনিময়টা হলো, এখানে কিন্তু কোনো লেনদেন নেই বা এখানে আর্থিক কোনো ঘটনা নেই। এটা একপাক্ষিকভাবে হয়েছে, তুমি তোমার বন্ধুর থেকে আসলে কিছু নিচ্ছ না, এটা আসলে খুশি হয়ে বা তোমার ভালো লাগা থেকে তুমি তাকে দিচ্ছ। তো সব ঘটনাই তখন এভাবে করলে লেনদেন হয় না। বা এমন হলো যে আমি একটা ঘর পছন্দ করেছি, এই ঘরে আমি পরবর্তী মাসে উঠবো, আমি ওই লোকটির সাথে কথা বলে রেখেছি, একটা চুক্তি হয়েছে যে ঘরের ভাড়া বাবদ আমি তাকে ৩,০০০ টাকা করে দিব। তাহলে আমি তার সাথে চুক্তি করেছি কিন্তু আমি এখনো দিই নাই।
তো এটাও তো লেনদেন না। এমন অনেক ঘটনা আছে যেগুলো লেনদেন না, কিন্তু লেনদেন কিন্তু একটা ঘটনা, কিন্তু প্রত্যেক ঘটনাই লেনদেন নয়। এবার দেখো, ব্যবসায় প্রকৃত আর্থিক চিত্র পাওয়ার জন্য শুধু অর্থ সম্পর্কিত ঘটনাগুলোই ব্যবসায় প্রতিষ্ঠানের লেনদেন হিসেবে চিহ্নিত হয়। ওই যে আমি শুরুতে একটা কথা বললাম যে তুমি যখন একটা ব্যবসা প্রতিষ্ঠানকে কল্পনা করে, বা তুমি একজন ব্যবসায়ী হিসেবে ব্যবসা শিক্ষা বিভাগের শিক্ষার্থী হিসেবে নিজেকে কল্পনা করে বইগুলো পড়বে, তখন তুমি ব্যবসায় প্রতিষ্ঠান এর ইনক্লুডেড আসলে প্রত্যেকটা জিনিস পড়তে থাকবে এবং ইমাজিনেশন করতে থাকবে। আচ্ছা, এই কনসেপ্টগুলো পাওয়ার আগে এবার চলো আমরা নোটে ফিরে যাই এবং সেখান থেকে আমাদের বেসিকটা বা আমাদের ভিত্তিটা তৈরি করে আসি। এবার দেখো, এখানে বলা হয়েছে লেনদেন কি। হিসাব বিজ্ঞানে লেনদেন বলতে সেই ঘটনাকে বোঝায় যার ফলে আর্থিক অবস্থার পরিবর্তন ঘটে এবং যা টাকার মাধ্যমে পরিমাপযোগ্য। আচ্ছা, এই কথাটা শোনার পর মনে হচ্ছে দিস ইজ দ্য পারফেক্ট, কি বলবো এটা, সংজ্ঞা বলা যায় বা ডেফিনেশন আর কি, যে হিসাব বিজ্ঞানে লেনদেন বলতে যেটা বোঝায় বা লেনদেন আসলে কি, দেওয়া নেওয়া, কিন্তু যখন আমরা হিসাব বিজ্ঞান ব্যবসার ভাষা ধরবো তখন সেটা কি, আর্থিক অবস্থা অবশ্যই পরিবর্তন করতে হবে। মানে আমি একটা কলম কিনলাম 5 টাকা দিয়ে আমার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য, তাহলে এই যে আমি কলমটা কিনলাম, এখানে কি টাকার বা আর্থিক অবস্থার পরিবর্তন হচ্ছে না? অবশ্যই হচ্ছে। এই যে যা টাকার মাধ্যমে পরিমাপযোগ্য, দুটোই হচ্ছে। এবার দেখো, এই যে বসলাম, এই যে লেনদেন, দেওয়া নেওয়া বা গ্রহণ ও প্রদান, এটার আভিধানিক অর্থ। আচ্ছা, এবার দেখো আমি এখানে বেশ কিছু লেনদেন সম্পর্কে লিখে রেখেছি যেটা তোমাদের বুঝতে সহায়তা করবে, লেনদেন চিহ্নিত করতে সহায়তা করবে। তোমার হয়তো মনে হতে পারে যে এই সব লেনদেন চিনি, আমি কি করবো, আমি তো লেনদেন চিনি না। অনেক অনেক ঘটনা বা অনেক অনেক লেনদেন থাকে যেটা তোমার চিনতে বা বুঝতে কষ্ট হতে পারে। এজন্য শুরু থেকে সবকিছু সুন্দরভাবে আয়ত্ত করে নেওয়া উচিত, যাতে পরবর্তীতে অঙ্ক করতে গেলে তোমার আসলে কনফিউশন না হয়, জানো ইস এটা কি লেনদেন নাকি লেনদেন না। এই কনফিউশনটা কখনো তৈরি করা যাবে না, অন্তত অ্যাকাউন্টিং করার সময়। সো এই অধ্যায়টা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, তোমার ভিত্তি তৈরির অধ্যায়। এই দেখো, দোকান থেকে 50 টাকার খাতা কিনলে অবশ্যই এটি একটি লেনদেন। আবার দেখো, কাউকে বেতন দেওয়া হলো, লেনদেন। ব্যাংকে টাকা জমা বা উত্তোলন করলে, তুমি ব্যাংকে টাকা দিচ্ছ বা সেখান থেকে তুমি তোমার প্রয়োজনে টাকা উত্তোলন করছো, প্রত্যেকটা জিনিসই তো আসলে লেনদেন। এই দেখো, বই কিনে দাম পরিশোধ করা, ওই যে তোমার এখানে খরচ হচ্ছে। মোবাইল রিচার্জ করা, এই যে বাসে ভাড়া দেওয়া, বিদ্যুৎ বিল পরিশোধ করা, স্কুলের বেতন দেওয়া, নগদে পণ্য ক্রয়, বাকিতে পণ্য বিক্রয় করা। তারপর দেখো, কর্মচারীদের বেতন প্রদান। আচ্ছা, এখানে একটা দেখো, বাকিতে পণ্য বিক্রয়, এটা কিভাবে লেনদেন হতে পারে? এটা তো বাকিতে হচ্ছে, বাকিতে হলেও এটা টাকা পাচ্ছি, অলরেডি আমি বিক্রি করে দিয়েছি, শুধু আমাকে টাকাটা কিছুদিন পরে দেবে। মানে এখানে আমি ঘর ভাড়ার ক্ষেত্রে যখন তোমাকে আমি বুঝিয়েছিলাম যে তখন আসলে জাস্ট একটা চুক্তি হয়েছে, আম, এখানে ঘরটা সে আমাকে দিয়ে দেয়নি। এমনও হতে পারে যে আমাদের এই চুক্তি ভ্যানিশ হয়ে গেল বা যে কোনো একটা কিছু হয়ে গেল, এই ঘরটা বা সেটা অন্য কাউকে দিয়ে দিতে পারে, কিন্তু এখানে এই যে বাকিতে আমি পণ্য বিক্রি করে দিয়েছি অলরেডি, মানে আমার পণ্যটা আমি তাকে অলরেডি দিয়ে দিয়েছি এবং টাকা সে কিছুদিন পর দিবে, এরকম বোঝাচ্ছে। তাহলে এখানে অলরেডি একটা লেনদেন হয়ে গেছে আর কি। এবার দেখো, ব্যাংক থেকে ঋণ গ্রহণ, অফিস ভাড়া পরিশোধ, ব্যাংকে টাকা জমা করা, ব্যাংক থেকে টাকা উত্তোলন, চেকের মাধ্যমে অর্থ প্রদান। আচ্ছা, এখানে সবকিছু যে লেনদেন তোমার দেখে আসলে কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে আশা করি। এবার দেখো, বন্ধুকে উপহার দেওয়া। এখানে আমি একটা জিনিস লিখে রেখেছি, টাকার মূল্য নির্ধারণ না হলে, আবার শুধু প্রতিশ্রুতি দেওয়া, কোনো আর্থিক পরিবর্তন না হলে। আচ্ছা, বন্ধুকে আমি উপহার দিচ্ছি, আহ, এখানে তো আসলে ওই যে তার কাছ থেকে আমি কোনো বিনিময় নিচ্ছি না, ব্যাপারটা এরকম। এবার দেখো, লেনদেন অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। আচ্ছা, লেনদেনের যে বৈশিষ্ট্য সেটার ভিতর কি আছে যে লেনদেনটা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে, তারপর কি হতে হবে, ব্যবসায় আর্থিক অবস্থার পরিবর্তন করতে হবে, ব্যবসায়িক লেনদেনকে হিসাবের বইতে লিপিবদ্ধ করা।
আচ্ছা, এই প্রত্যেকটা জিনিস আসলে লেনদেনের বৈশিষ্ট্য। ব্যবসায়িক লেনদেনকে হিসাবের বইতে আমরা কেন লিপিবদ্ধ করব? আমাদের ব্যবসায় শেষে বা বছর শেষে, মাস শেষে আমাদের এই মানে প্রতিষ্ঠানে একটা হিসাব করা জরুরি যে আমি কত টাকা লাভ করলাম, কত টাকা লস করলাম। বা আমার এই ব্যবসায়কে ত্বরান্বিত করার জন্য বা উন্নত করার জন্য আমি কোন, কোন পদক্ষেপ আসলে গ্রহণ করতে পারি। তো যখন এই ধরনের সিদ্ধান্ত নিব বা চিন্তা করব, তাহলে অবশ্যই আমার জানতে হবে যে আমার লাভ হচ্ছে, ক্ষতি হচ্ছে, নাকি আ একেবারে সমান, সমান হচ্ছে। যে লাভও হচ্ছে না, ক্ষতিও হচ্ছে না। শুধুমাত্র আমি যেটা ইনভেস্ট করেছি আমার সেটা উঠে আসছে। তাহলে আমি আমার নিজের ব্যবসার একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারবো। ব্যবসায় লাভ ক্ষতি জানতে পারবো। এই যে সবকিছু আসলে সুন্দরভাবে জানতে পারবো, সেই জন্যই ব্যবসায় লেনদেন লিপিবদ্ধ করা জরুরি। আর লেনদেন লিপিবদ্ধ করতে মানে করাটা উচিত। এটা লেনদেনের একটা বৈশিষ্ট্য বলা যায়। তুমি যদি পারিবারিক হিসাবগুলো বা পারিবারিক লেনদেনগুলো তুমি নোট করে রাখো, তাহলে তোমাদের পরিবারে তোমাদের কতটুকু খরচ হচ্ছে তুমি সেই জিনিসগুলো জানতে পারবে। এবং পরবর্তী মাসে তোমরা নিজেদের খরচ বা ব্যয় সেটাকে নিয়ন্ত্রণ করতে পারবে। তো প্রত্যেকটা জিনিস লিপিবদ্ধ করাটা আসলে ভালো। আমাদের ক্ষেত্রেও এরকম হয় যে অনেক কিছুই নোট করে রাখা হয় যে মাস শেষে কেমন খরচ হচ্ছে, বা এটা খরচ কমানো উচিত, বাড়ানো উচিত। তো প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে আমরা এভাবে নোট করে রাখতে পারি, বা ব্যবসার ক্ষেত্রে তো এটা আরো বেশি জরুরি। এবার দেখো, লেনদেন কিন্তু ২ প্রকার। একটা হচ্ছে অভ্যন্তরীণ লেনদেন, আর একটা হচ্ছে বাহ্যিক লেনদেন। আমি যখন তোমাদের ১ম অধ্যায়ের উপর ক্লাস নিয়েছিলাম, তখন এই কথাটি বলেছিলাম যে অভ্যন্তরীণ এবং বাহ্যিক যে ব্যাপারটা, যে প্রতিষ্ঠানের ভেতরে বা প্রতিষ্ঠানের সাথে সরাসরি যারা যুক্ত তারা অভ্যন্তরীণ, আম এবং যারা সরাসরি যুক্ত না তারা হচ্ছে বাহ্যিক, আম মানে বাহ্যিক প্রভাব বিস্তারকারী, এরকম আরকি। তো লেনদেনের ক্ষেত্রেও আসলে অনেকটা সেরকম যে অভ্যন্তরীণ লেনদেন আর বাহ্যিক লেনদেন। তোমার যেটা প্রতিষ্ঠানের ভিতরে হচ্ছে সেটা অভ্যন্তরীণ, এবং বাহ্যিকটা হচ্ছে তোমার যেটা বাইরে হচ্ছে বলা যায়। বা বাইরে বলতে কি, যে তোমার প্রতিষ্ঠানকে ওভাবে মানে প্রতিষ্ঠানের ভেতরে হচ্ছে না যে লেনদেনগুলো। এবার দেখো, বাহ্যিক লেনদেনে কোনো অর্থনৈতিক ঘটনা দুই পক্ষ বা প্রতিষ্ঠানকে প্রভাবিত করে। আচ্ছা, অনেক সময় তোমাদেরকে হয়তো শিক্ষকরা বলে যে লেনদেনে, অনেক সময় না এটা হয় যে আমরা এটা জানি যে লেনদেনে ২টা পক্ষ থাকে, কিন্তু ২ এর অধিক পক্ষও থাকতে পারে। তো এই যখন এই কথাটা আসলে বলে, তখন আমাদের ভিতরে কনফিউশন তৈরি হয় যে না, আমি একজনের থেকে নিচ্ছি আর একজনকে আসলে দিয়ে দিচ্ছি, তাহলে এর মাঝখানে আরেকটা পক্ষ কোত্থেকে আসবে, কিভাবে আসবে। তো এ ধরনের ছোট ছোট অনেক কনফিউশন তৈরি হয়। সেগুলো নিয়েও বিস্তারিত আলোচনা করব। আজকের ক্লাসটা আসলে তোমরা যদি ধৈর্য ধরে দেখো বা শোনো, আশা করছি তোমাদের অনেক উপকার হবে। এবার দেখো, প্রত্যেক লেনদেন ঘটনা, প্রত্যেক ঘটনা লেনদেন নয়। এইটার মানেটা কি? মনে করো তুমি একটা কি কিনলা, খাতা কিনলা, তোমার বেশ কিছু খাতা লাগবে, তুমি একচোটে অনেকগুলো যে খাতা কিনে নিয়ে আসলা। তো এই যে খাতাটা কিনলা, এটা একটা, এটা আর্থিক অঙ্কে আমি পরিমাপ করতে পারবো, পরিমাপযোগ্য। আমার আর্থিক অবস্থার পরিবর্তন হচ্ছে, তাহলে এটি অবশ্যই লেনদেন। এবার এই খাতা যে কিনলাম, এটা একটা ঘটনা না, যেটা ঘটছে আসলে, এটা এটা একটা ঘটনা। আবার মনে করো আমি কারো বিয়ে বাড়ি গেলাম, দাওয়াত খেয়ে চলে আসলাম, বা আমার ভাইয়ের বিয়ে, আমি অনেক অনুষ্ঠান করছি, আয়োজন করছি। তাহলে এই যে প্রত্যেকটা জিনিসই এক একটা ঘটনা। কিন্তু এখানে মজার ব্যাপার হচ্ছে, লেনদেন একটা ঘটনা, কিন্তু ওই যে প্রত্যেকটা ঘটনা ঘটেছে, ওই প্রত্যেকটা ঘটনা কি লেনদেন হয়েছে? না। তো এই জিনিসটাকে আসলে এখানে বলা হয়েছে যে প্রত্যেক লেনদেন ঘটনা, কিন্তু প্রত্যেক ঘটনা লেনদেন নয়। এবার দেখো, লেনদেনের প্রকৃতি বা বৈশিষ্ট্য। এই যে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে, আর্থিক অবস্থার পরিবর্তন করতে হবে, দ্বৈত সত্তা হতে হবে। মানে কমসে কম দুজন সত্তা বা দুজন পক্ষ থাকতে হবে লেনদেন হওয়ার জন্য। আমি একা একা আসলে এটা তো, মানে আমার নিজের কাছে টাকা আছে, ঠিক আছে, কিন্তু এটা আমি বিনিময় করলাম না, দেওয়া নেওয়া করলাম না, তাহলে এটা কিভাবে লেনদেন হয়? এটা তো কখনো লেনদেন হতে পারে না। দুইটা সত্তা থাকা প্রয়োজন। এটাকে বলা হচ্ছে দ্বৈত সত্তা। এবার দেখো, স্বয়ংসম্পূর্ণ ও স্বতন্ত্র।
আচ্ছা, দৃশ্যমানতা, ঐতিহাসিক ঘটনা, হিসাব সমীকরণের প্রভাব বিস্তার। আচ্ছা, তোমার অনেক সময় মনে হচ্ছে যে টিচার বেশ কিছু নোটের ভিতরেও অনেক কথা স্কিপ করে যাচ্ছে বা আমাকে আরো বিস্তারিতভাবে বোঝাচ্ছে না কেন। তোমার ওই ওই জিনিসগুলো আসলে অতটা বিস্তারিত এখন বোঝার প্রয়োজন নেই। মানে যখন যেখানে যেটা প্রয়োজন আমি তোমাকে ঠিক তখন সেখানে সেটা বোঝাবো। অনেক সময় দেখা যায় যে কিছু স্টুডেন্ট রয়েছে যে আমার সবকিছু একচোটে বোঝা লাগবে, তো দিন শেষে দেখা যায় তারাই ফেইলিওর হয় বা তাদেরই অনেক বেসিক জিনিস বা ভিত্তিতে অনেক ল্যাগিংস থাকে। তো প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট সময় রয়েছে। আমি প্রত্যেকটা জিনিস এখানে যেগুলো নোট করে রেখেছি সেগুলো একটু পরে বোঝাবো। এবার দেখো, লেনদেনে কিভাবে একাধিক পক্ষ থাকতে পারে। এই যে আমি বললাম যে আমরা সাধারণত জানি লেনদেনে কি দুইটা পক্ষ থাকে। মনে করো ক্রেতা আর বিক্রেতা বা দেওয়া নেওয়া হচ্ছে যার মাধ্যমে। তবে লেনদেনের মধ্যে দুইয়ের বেশি পক্ষ থাকতে পারে। এবার দেখো কিভাবে থাকতে পারে। এটা খুবই মনোযোগ দাও, কারণ তুমি এই সম্পর্কে জানবে কিন্তু এইভাবে ডিটেলসে তোমাকে এই জিনিসটা সহজে প্রশ্ন না করলে অনেক সময় বুঝে দেওয়া হয় না, বা বলে যে একাধিক পক্ষ একাধিক লেনদেন থাকতে পারে, বাট কিভাবে হয় সেটাও তোমার জানা জরুরি। এবার দেখো, ব্যাংক ও চেক। তুমি একটি দোকান থেকে পণ্য কিনলে, দোকানদার চেক গ্রহণ করে, চেক ব্যাংকে জমা দেওয়া হয়। তাহলে দেখো, তুমি অলরেডি তার কাছ থেকে কিনেছো কিন্তু টাকা দাওনি, চেক দিয়েছো। তাহলে এই চেক ভাঙাতে বা চেক থেকে তার টাকা নেওয়ার জন্য তার কিন্তু ব্যাংকে যাওয়া লাগতেছে। তাহলে এইবার চিন্তা করে এখানে আসলে কয়টা জায়গায় আসলে পক্ষটা বা কয়টা পক্ষ তৈরি হচ্ছে। এই দেখো, ক্রেতা, বিক্রেতা এবং ব্যাংক। এই যে কিনলাম, আবার সে লোকটা আমাকে দিল এবং তার টাকা ভাঙানোর জন্য সে এখন ব্যাংকেও যাচ্ছে। এবার দেখো, কমিশন এজেন্ট। একজন গ্রাহক পণ্য কিনলো, বিক্রেতা এজেন্ট ব্যবহার করে পণ্য বিক্রি করলো, এজেন্টকে কমিশন দেওয়া হলো। আচ্ছা, আমি মনে করো এজেন্ট বলতে তো আসলে বোঝায় যে আমরা বাঙালিরা যেটা বুঝি সেটা হচ্ছে উম, আমাদের ক্ষেত্রে আসলে এই জিনিসটা অনেক হয় বলা যায় যে জমি কিনতেছি, জমির একজন দালাল রয়েছে। আমরা যেটা আঞ্চলিক ভাষা বলে বাঙালিরা, আমরা আঞ্চলিক ভাষায় এই কথাটা বলে থাকি যে ও তো জমির দালাল। তো এই কাজটা মানে এখানে তাকে এজেন্ট বলা যেতে পারে সম্মানের সাথে। এবার দেখো, সেই লোকটা বা যে তোমাকে এই কাজে সাহায্য করছে, তুমি কিনলা বা উম, এর অর্থ দিয়ে দিলা, কিন্তু তো আমার যখন আমার কোনো কিছুর প্রয়োজন হলো আমি সেটা খুঁজে পাচ্ছি না, তো কোনো একটা মাধ্যম বা কোনো একটা এজেন্টকে ব্যবহার করে আমি সেই জিনিসটা কিনলাম বা পেলাম, তাহলে তাদের আমার অবশ্যই একটা কমিশন দেওয়া লাগবে। তো এই ক্ষেত্রেও তো আমার আসলে তিনটা পক্ষ হয়ে যাচ্ছে। এই যে দেখো যে একজন গ্রাহক পণ্য কিনলো, বিক্রেতা এজেন্ট ব্যবহার করে পণ্য বিক্রি করলো, এজেন্টকে কমিশন দেওয়া হলো। তো একটা পণ্য কিনতে যেয়ে আমার এখানে দুজন, আরো দুজন হচ্ছে হয়ে গেল, আম, পক্ষ তৈরি হলো আর কি। আচ্ছা, তো এতটুকু নিশ্চয়ই আমরা সুন্দরভাবে বুঝছি। এবার চলো আমরা বইয়ে ফিরে যাই। এই যে চলে আসছি। এবার দেখো, এখানে আমি কিছু জিনিস তোমাকে লাইন বাই লাইন একটু পড়াই দিব, তাহলে মনে হবে যে না, বইয়ের ভেতর যে জিনিসগুলো রয়েছে আমি সেই জিনিসগুলো সুন্দরভাবে বুঝতে পারছি। এই যে দেখো, আধুনিক সমাজ ব্যবস্থায় হিসাব লিপিবদ্ধকরণের ক্ষেত্রে লেনদেন শব্দটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, শব্দটির অর্থ গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমি যখন তোমাদেরকে ব্যবসায় উদ্যোগ বই পড়িয়েছিলাম তখন একটা কথা বলেছিলাম মজার ছলে যে আমাদের একটা জাতীয় লাইন বলা যেতে পারে এই জিনিসটাকে, যে এটার গুরুত্ব অপরিসীম, এটার গুরুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটি খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো এটা প্রত্যেকটা জিনিসের ভিতরে এই জিনিসটা থাকবেই যে খুবই গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এবার দেখো, ব্যবসায় জগতে বিভিন্ন ঘটনার উদ্ভব হয় কিন্তু সমস্ত ঘটনাকে হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয় না। অর্থের অঙ্কে পরিমাপযোগ্য ঘটনা বা ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন করে
সেই সমস্ত ঘটনাকেই লেনদেন হিসেবে হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয়। স্বাভাবিক আমাদের জীবনে আসলে অনেক ঘটনা ঘটে যে সকালবেলা উঠে আমি দাঁত ব্রাশ করলাম, মুখ ধুলাম, ফ্রেশ হলাম, তারপর নাস্তা করলাম। এরকম বহু ঘটনা আসলে ঘটতেছে। তো আমি এই প্রত্যেকটা ঘটনাকে লিখে রাখবো? এটা তো আসলে ন্যাচারাল ব্যাপার। কিন্তু আমার তো মানে আর্থিক ঘটনা বা আর্থিক লেনদেন সবসময় হচ্ছে না। আমি এত পরিশ্রম করে আর্নিং করছি এবং আমার এই আ আর্নিংটা আমি খরচ করে ফেলছি। সেটা আসলে অকারণেও খরচ করে ফেলতে পারি। তো এই জিনিসগুলো তো আমাকে খেয়াল রাখা লাগবে। যার জন্য আমি আ আর্থিক ঘটনাকে আসলে লিপিবদ্ধ করতে পারি বা লিপিবদ্ধ করব। কিন্তু সকালবেলা উঠে আমি কি করছি, আমি সারাদিন কি করছি, এটা আসলে অতটাও ইম্পোর্টেন্ট না যে আমি প্রত্যেকটা জিনিস নোট করে রাখবো। এটা আমি প্রত্যেকদিনই একই জিনিসই করছি। স্পেসিফিক ভাবে আসলে লেখার বা আ নোট করার বা এরকম কোনো কিছুর হিসাবের বইতে বা আমাদের বইতে লিপিবদ্ধ করার কোনো প্রয়োজন নেই। এবার দেখো, যে ব্যবসায় আর্থিক অবস্থার পরিবর্তন করে সেই সমস্ত ঘটনাকে লেনদেন হিসেবে গেল কোথায়? লিপিবদ্ধ, এই যে হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয়। আচ্ছা, এই ব্যাপারগুলো নিয়ে আমরা একটা সুইটেবল কনসেপ্ট পেয়েছি যে লেনদেন হতে হলে কি হতে হবে? যে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে, আর্থিক অবস্থার পরিবর্তন হতে হবে। এই দুটো আম গুণাবলী যখন থাকবে তখন সেটা হচ্ছে লেনদেন হবে। তো এই জিনিসটাকেই বিভিন্নভাবে তোমাকে এখানে বোঝানোর চেষ্টা করেছে। তোমরা নিজেরাও একবার পড়ে নিলে বুঝতে পারবে। তারপর আমি যখন লাইন বাই লাইন পড়িয়ে দিচ্ছি, তখন তোমাদের আরো ব্যাপারটা সহজবোধ্য মনে হবে যে তোমরা করো কি ক্লাস শেষ হয়ে গেলে খুব বেশি একটা বই নিয়ে বসো না। তো যখনই এটা দেখবা তখনও একবার আসলে তোমাদের পড়া হয়ে যাবে। যার জন্য আমি বলা যায় ডাবল বার তোমাদের পড়ে বোঝানোর চেষ্টা করছি। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, সীমান্ত ট্রেডার্স ৫,০০০ টাকা দিয়ে অফিসের জন্য একটি আলমারি ক্রয় করলেন। আবার দোকান থেকে ফেরার পথে প্রতিষ্ঠানের মালিক দুর্ঘটনায় আহত হলেন। উল্লেখিত দুটি ক্ষেত্রেই ঘটনার জন্ম হলো, কিন্তু প্রথমটি যেহেতু অর্থের দ্বারা পরিমাপযোগ্য, গেল কোথায়? ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন করেছে, সেজন্য প্রথম ঘটনাটি লেনদেন, দ্বিতীয় ঘটনাটি যেহেতু আর্থিক কোনো সংশ্লিষ্টতা নেই, সেটা হচ্ছে ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন হয়নি, সেহেতু দ্বিতীয় ঘটনাটি ব্যবসায় লেনদেন হিসেবে লিপিবদ্ধ হবে না। হ্যাঁ, এটা তো স্বাভাবিক যে আমি মনে করো স্বাভাবিক মানে অ্যাক্সিডেন্ট করিনি, কিন্তু পড়ে যেয়ে ব্যথা পেয়েছি। এখন এই পড়ে যেয়ে ব্যথা পাওয়াটা তো আসলে কোনো লেনদেনের ভিতর পড়ে না, কিন্তু আমি এই যে পড়ে যেয়ে ব্যথা পেলাম এবং এই ব্যথা সারানোর জন্য বা আমার নিজেকে সুস্থ করার জন্য আমি আমার ব্যবসায় থেকে টাকা উত্তোলন করলাম। অফকোর্স এখানে উত্তোলন হিসাব বা আমার ব্যবসায় টাকা চলে যাচ্ছে, এখানে একটা লেনদেন আমি ধরতে পারি। কিন্তু শুধু একটা ঘটনা ঘটেছে সেটাকে আমি লেনদেনের আওতায় তো আনবো না। এই জিনিসটা আসলে বোঝানোর তোমাকে চেষ্টা করছে। আর এই যে লেনদেনের আভিধানিক অর্থ কি? গ্রহণ, প্রদান, অর্থাৎ নেওয়া-দেওয়া। শুরুতে আমরা যেরকম ভাবতেছিলাম, মানে লেনদেন শব্দটা দেখে কি মনে হলো? আমি যেভাবে তোমাকে বললাম যে দেওয়া-নেওয়া এরকম কিছু একটা, তাই না? তো এখানেও সেই জিনিসটা বলা হয়েছে। এবার দেখো, অর্থের আদান-প্রদান বা অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য কোনো ঘটনা বা সেবা আদান-প্রদানের মাধ্যমে কোনো প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটলে ওই সমস্ত ঘটনা বা আদান-প্রদানকে লেনদেন বলা হয়। ওই একই কথাই বিভিন্নভাবে আসলে এখানে তুলে ধরা হয়েছে। বস্তুগত দ্রব্য সামগ্রী বা সেবা কর্মের বিনিময়ের ফলে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটলে লেনদেনের সৃষ্টি হয়। আচ্ছা, এবার দেখো যে লেনদেন ২ প্রকার, আমরা যে একটু আগেই জানলাম, বাহ্যিক লেনদেন আর হচ্ছে অভ্যন্তরীণ লেনদেন। একটা ব্যবসার ভিতর ঘটবে আর একটা আম মানে ব্যবসায়ের অভ্যন্তরীণ হবে না এরকম আরকি। বাহ্যিক লেনদেন কোনো অর্থনৈতিক ঘটনা দুটি পক্ষ বা প্রতিষ্ঠানকে প্রভাবিত করে। এবার দেখো, উদাহরণস্বরূপ কোনো সরবরাহকারীর কাছ থেকে বাবুল স্টোর্স কর্তৃক পণ্য ক্রয় বা ব্যবসায় প্রতিষ্ঠান কর্তৃক বাড়িওয়ালাকে মাসে ভাড়া প্রদান। আচ্ছা, ব্যবসায় প্রতিষ্ঠান থেকে এখানে টাকা যাচ্ছে কিন্তু এটা আসলে বাহ্যিক হচ্ছে। আবার মনে করো তোমার কর্মচারীকে তুমি বেতন দিলা, তুমি তোমার ব্যবস্থাপককে বেতন দিলা, হিসাব নিরীক্ষক যিনি রয়েছেন তোমার ব্যবসায়ের কাজে বা ম্যানেজার, তাকে তুমি বেতন দিচ্ছ। তাহলে এই যে লোকগুলো তারা তো আসলে অভ্যন্তরীণ কাজেই যুক্ত, ব্যবসায়ের ভেতরে কাজে বা ব্যবসায়ের তথ্য ব্যবহারকারী বলা যায়। তো তাদেরকে তুমি যখন আম আছে বেতন দিচ্ছ বা অভ্যন্তরীণ লেনদেন হচ্ছে এখানে। কিন্তু এখানে কিন্তু এই যে উদাহরণটা দেখলাম আমরা, এখানে কিন্তু অভ্যন্তরীণ কোনো কিছু হচ্ছে না। এইজন্য এটা বাহ্যিক লেনদেন।
অভ্যন্তরীণ লেনদেন ব্যবসায়ের শুধু অভ্যন্তরীণ আর্থিক অবস্থাকে প্রভাবিত করে। উদাহরণস্বরূপ যন্ত্রপাতি ব্যবহারের ফলে উদ্ভূত অপচয় বা মূল্য হ্রাস। আচ্ছা, অপচয় কি বা মূল্য হ্রাসটা কি? আচ্ছা, এই ব্যাপারেও তোমাদেরকে আমি একটা সুইটেবল কনসেপ্ট দিব। আমরা এদিকে একটু পড়ে এটা শেষ করি, তারপর আমি বলতেছি। নগদ টাকার আদান প্রদান বা বাকিতে পণ্য ক্রয় বিক্রয় ছাড়া সেবা আদান প্রদানের মাধ্যমে লেনদেনের উদ্ভব হতে পারে। যেমন মিসেস মাহবুবাকে কাজের বিনিময়ে ২,০০০ টাকা বেতন দেওয়া হলো, অথবা ঘর ভাড়া বাবদ ৩,০০০ টাকা পাওয়া গেল, এটাও লেনদেন। আবার অদৃশ্যভাবে কোনো ঘটনা ঘটে থাকলে তাও লেনদেন হতে পারে। ওই যে, আচ্ছা, এই অদৃশ্য বলতে অবচয়। আচ্ছা, আমি তোমাকে এখানে একটু বলে নিই, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। মনে করো তুমি একটা ফোন কিনলে, আম, কোন ফোনে কথা বলা যায়? আচ্ছা, কিছুদিন আগে লঞ্চ হয়েছিল। আমি আসলে যখন ফোন দেখতে গিয়েছিলাম তখন আমি যতটুকু জানি যে অপো A38 যখন লঞ্চ হয়েছিল, ওটার প্রাইস 17 কিংবা 18 বা এরকম কাছাকাছি একটা রেঞ্জ ছিল। তো এই ফোনটা তুমি তখন না, মনে করো এখনই কিনলা, যে তুমি 18,000 বা 20,000 বা 15,000 16,000 যেটাই হোক না কেন সেই টাকা দিয়ে কিনলা। কেনার পর তুমি 1 বছর যাওয়ার পর ওই ফোনটি যদি বিক্রি করতে চাও, ওই ফোনটার মূল্য কত আসবে? সর্বোচ্চ তোমার 5 থেকে 7,000 টাকা। আরো 2 বছর পর যখন তুমি এটা বিক্রি করতে যাবা, তখন সেটার মূল্য আসবে 2 থেকে 3,000 টাকা। তাহলে দেখো, এই যে অদৃশ্যভাবে তোমার ফোনের দাম কমে যাচ্ছে, তুমি দেখতে পাচ্ছ না, কিন্তু যখন তুমি বিক্রি করতে যাচ্ছ তখন তোমার অর্ধেক দাম তো দূর, মানে 1/3 দামেও ফোনটা আসলে নিতে চাইবে না বা তুমি বিক্রি করতে পারবে না। এই যে অদৃশ্যভাবে ফোনের মূল্যটা হ্রাস হচ্ছে, এটাকে আসলে অপচয় বলা হয়। ব্যবসায়িক ভাষায়, হিসাব বিজ্ঞানের ভাষায় এটাকে অপচয় বলা হয়। কত পার্সেন্ট করে আসলে কমছে, বা 3 বছরে তোমার 5,000 করে ধরলেও তো 15,000 টাকা কমে গেছে। তাহলে এই যে 5 করে কমলো প্রতি বছর, এবং সর্বশেষ তোমার মোবাইলটার দাম এসে দাঁড়ালো মনে করো 5,000 টাকা, তুমি 20,000 টাকা দিয়ে কিনেছো, এই যে কমতেছে। তো এটা তুমি দেখতে পাচ্ছ না, কিন্তু প্রতি বছর এটা হচ্ছে। এটা হচ্ছে সম্পদের অদৃশ্য মূল্য হ্রাস। এই যে এখানে যে কথাটা বললো, দীর্ঘদিন সম্পদ ব্যবহারের ফলে যে মূল্য হ্রাস হয়, এর মাধ্যমে লেনদেনের সৃষ্টি হয়। হ্যাঁ, এটা একটা লেনদেন, কারণ তুমি এই যে অদৃশ্যভাবে মূল্যটা হ্রাস হচ্ছে, এটা তুমি আর ফেরত পাওয়া না, মানে এটা হচ্ছে, কন্টিনিউ হচ্ছে, এরকম আর কি। এবার কে নিয়ে যাচ্ছে? ভূতে নিয়ে যাচ্ছে ধরতে পারো। মজা করলাম। এবার দেখো, আমি এখানে বেশ কিছু জিনিস টেনে দেখাই। এই তথ্যগুলো পড়ার পর এরপর কিন্তু আস্তে আস্তে তুমি এই যে ম্যাথে ইনভলভ হবে, বা তোমার ম্যাথ বোঝা লাগবে। এই জন্য আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনো। হয়তো ভিডিওটা একটু লেন্দি হবে, একটু ধৈর্য ধরে শোনা লাগবে, কিন্তু এই ভিডিওটা দেখার পর তোমার সবকিছু অনেক সহজ মনে হবে। এবার দেখো, অর্থের অঙ্কে পরিমাপযোগ্য লেনদেনের একটি, ওই যে আমরা বৈশিষ্ট্য পড়ছিলাম, সেই জিনিসটা এখানে আবার তুলে ধরা হয়েছে। লেনদেনের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো ঘটনাকে অবশ্যই অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে, নতুবা উক্ত ঘটনাকে লেনদেন বলা যাবে না। আচ্ছা, যেমন ব্যবসায়ের ম্যানেজারের মৃত্যু একটি ক্ষতি, যা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য নয়, তাই এটি লেনদেন নয়। কিন্তু আগুনে পুড়ে যাওয়া 20,000 টাকা ক্ষতি হলো, এটি একটি লেনদেন। আচ্ছা, 20,000 টাকা তো অলরেডি চলে গেল, ওটা তুমি পাবা না, তোমার ব্যবসা থেকেই যাচ্ছে। কিন্তু যখন তোমার ম্যানেজারের মৃত্যু হবে, তখন কিন্তু তুমি নতুন একজন ম্যানেজার নিয়োগ করতে পারবে। তোমার এখানে কোনো ব্যবসায়িক ক্ষতি হচ্ছে না। তো এখন তুমি বলবা যে আমি তো তাহলে পড়েছি যে এখানে দুটি পক্ষ থাকতে হবে, তাহলে ওই পক্ষটা গেল কোথায়? আচ্ছা, তোমার টাকা যখন চলে যাচ্ছে কোনো একটা বস্তুকে কেন্দ্র করে, বা তুমি যেটা কিনেছো সেটার পিছনে তোমার যখন ক্ষতি হচ্ছে, এই যে যে জিনিসগুলো পুড়ে গেল, ওই জিনিসগুলো তো তুমি আর ফেরত পাবা না। শুধু তাই না, এটা তোমার একটা সম্পদ কমে গেল। একদিকে সম্পদ ক্ষতিগ্রস্ত হলো বা কমে গেল। এরকম যদি তুমি ভাবো, কনসেপ্টটা মাথায় আনো যে সম্পদ বাড়লো এবং সম্পদ কমলো, ঠিক এরকম ভাবেই সেটি লেনদেনের আওতায় পড়ে। আর্থিক অবস্থার পরিবর্তন, কোনো ঘটনা দ্বারা যদি কোনো প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন সাধিত হয়, তবে সেটি লেনদেন হবে। যেমন 5,000 টাকা দিয়ে অফিসের জন্য আসবাবপত্র ক্রয় করা হলো,
এখানে এই যে ৫,০০০ টাকা তুমি কিনছো, তাহলে আসবাবপত্র হিসাব কি? ডেবিট হলো এবং তোমার আসবাবপত্র মানে সম্পদ। তোমার সম্পদ বৃদ্ধি পেলো। আবার দেখো তুমি নগদে এত টাকা দিয়ে কিনেছো, তোমার নগদ সম্পদই কিন্তু আবার কমে যাচ্ছে। তাহলে কি হচ্ছে যে তোমার সম্পদ একটা বাড়তেছে, সম্পদ আরেকটা কমতেছে। আর যখন তুমি এটা জাবেদা করবে তখন হচ্ছে এমন হবে যে আসবাবপত্র হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। এখন তোমার মাথায় আসতে পারে যে নগদান জিনিসটা কি। তো হিসাব বিজ্ঞানের ভাষায় নগদান ব্যাপারটা এমন যে তোমার যে খরচটা হচ্ছে, এই টাকাটা বা এই অ্যামাউন্টটা হচ্ছে নগদান। এখানে প্রতিষ্ঠানের আসবাবপত্র বৃদ্ধির পাশাপাশি নগদ ৫,০০০ টাকা হ্রাস পেয়েছে। এই যে, সুতরাং এই ঘটনা দিয়ে যেহেতু প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন এসেছে, সেহেতু এটি লেনদেন। আবার যদি ৫,০০০ টাকার আসবাবপত্র ক্রয়ের ফরমায়েশ অর্ডার দেওয়া হয়, তবে এটি লেনদেন হবে না, কারণ এটি দিয়ে আর্থিক অবস্থার আহ, এখনো কোনো পরিবর্তন হয়নি। আচ্ছা, ওই যে আমি কথাটা বললাম না যে যখন আমি ঘর ভাড়ার জন্য একটা চুক্তি করলাম, চুক্তি করেছি কিন্তু ওটার জন্য আসলে আমি কোনো পেমেন্ট করিনি এখনো। তো আর্থিক অবস্থার এখনো কোনো পরিবর্তন হয়নি, তাহলে ওটা আসলে লেনদেন হতে পারে না। তো এখানেও সেই সেম জিনিসটা যে আমি এত টাকা দিয়ে কিনতে চাই আসবাবপত্র বা ক্রয় করতে চাই, যার জন্য একটা ফরমাইশ দেওয়া হলো যে কিনতে চাই বললে ভুল হবে। ভাবো তুমি যে তুমি একটা আসবাবপত্র বানাতে চাচ্ছ, যার জন্য তোমার ১০,০০০ টাকা খরচ হবে, এবং তুমি তার কাছ থেকে একটা ফরমাইশ বা একটা লিস্ট তৈরি করে নিয়ে আসলে যে তোমার এই জিনিসগুলো লাগবে এবং এই জিনিসগুলো এত এত টাকা কিনলে তোমার এত টাকার ভিতর হয়ে যাবে। এখন তুমি এই লিস্ট করে নিয়ে আসলে এটা তো কোনো লেনদেন হতে পারে না। তোমার যখন টাকাটা চলে যাবে তখন সেটা লেনদেন। আচ্ছা, লেনদেন সম্পর্কিত মোটামুটি আমরা টুকটাক অনেক ধারণাই পেলাম। আর আচ্ছা, আমরা আরেকটা জিনিস একটু নোটে ফিরে যাই এবং একটা জিনিস দেখে আসি। সেটা হচ্ছে নগদান কি। এটা আমি লিখে রাখছিলাম তোমাদের, যাতে আমি ভুলে না যাই বা কনসেপ্টটা আমার মাথা থেকে চলে না যায়, যার জন্য আমি এই নোটটা তোমাদের জন্য করে রাখছিলাম যে নগদান কি। নগদান হলো টাকা প্রদান করা বা খরচ করা। আচ্ছা, প্রদান করা বলতে মনে করো আমি ব্যবসায়ের কোনো কিছু বিক্রি করেছি, যার ফলে আমি নগদ টাকা পেয়েছি। তাহলে এই যে আমার এখানেও টাকাটা বৃদ্ধি পাচ্ছে, মানে একটা সম্পদ বাড়ছে, একটা সম্পদ কমে যাচ্ছে। তাহলে এখানে নগদান হবে ডেবিট এবং আম ওই যে এই মালটা আমি মানে বিক্রি করলাম, সেই হিসাবটা হচ্ছে ক্রেডিট হবে। তাহলে এবার দেখো, নগদান বলতে বোঝায় তুমি যখন কোনো পণ্য বা সেবা বা দায়ের টাকা সরাসরি হাতে দিয়ে পরিশোধ করবে, সেটি নগদান। মানে এই সম্পদটা তোমার কাছে থাকবে, তুমি প্রদান করবে বা খরচ করবে, এরকম আর কি। গেল কোথায়? এবার দেখো, ধরো তুমি অফিস থেকে কর্মচারীকে ১০,০০০ টাকা বেতন দিলে। প্রথমে চিন্তা করো কোন খাতে খরচ হলো। আচ্ছা, তুমি বেতন দিলে, তাহলে বেতন খাতে অবশ্যই খরচ হলো বা বেতন হিসাব হলো। এবার দেখো, তারপর এই যে তুমি দিলে, কি দিলে? টাকা দিলে। এটা হচ্ছে গিয়ে নগদ টাকা দিলে। তো ব্যবসায়িক ক্ষেত্রে আমি শুরুতেই বলেছি, যখন এরকম টাকার হিসাব আসবে, নগদে কোনো কিছু কথাটি যখন আসবে, তখন কিন্তু নগদান হবে। তাহলে নগদ বা নগদান সেটা কমে যাচ্ছে এবং ক্রেডিট হচ্ছে। এই যে আমি এটাকে লিখে রেখেছি, ডেবিট ক্রেডিট, বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। বেতন হিসাবে কি খরচ বৃদ্ধি পেয়েছে, ডেবিট করা হয়েছে, এবং টাকা কমে গিয়েছে, এখানেও ক্রেডিট করা হয়েছে। আচ্ছা, তুমি হয়তো ডেবিট কি ক্রেডিট কি এটা এখন বুঝতে পারতেছো না, আপাতত দেখে রাখো। যারা টোটালি তোমাদের কোনো ধারণা নেই বা টোটালি কোনো বেসিক নাই, তো তোমরা এটা শুধুমাত্র দেখে রাখো। আর যারা বুঝতে পারতেছো তাহলে তো কোনো প্রবলেমই নাই আর কি। আমি এই ব্যাপারগুলো নিয়ে পরে আলোচনা করব অধ্যায় ভিত্তিক, কারণ একটা অধ্যায়ের ভিতর আরেকটা অধ্যায়ের জিনিস বা উম, একটা জিনিসের ভিতর আরেকটা জিনিস ঢুকালে আসলে কি ওই কনসেন্ট্রেশনটা বেক হয় বা পড়ার ধাঁচটা আসলে এলোমেলো হয়ে যায়। এবার দেখো দ্বৈত সত্তা। প্রতিটি লেনদেনে দুটি পক্ষ থাকতে হবে, অর্থাৎ এক পক্ষ সুবিধা গ্রহণ করবে, অন্য পক্ষ সুবিধা প্রদান করবে। যেমন কর্মচারীর বেতন দেওয়া হলো ৫,০০০ টাকা, এখানে একটি পক্ষ খরচ হিসাব, আরেকটি পক্ষ নগদান হিসাব। এ দেখো, এই কথাটাই আসলে ওইখানে আমরা বোঝার চেষ্টা করেছি। এবার দেখো, স্বয়ংসম্পূর্ণ ও স্বতন্ত্র। লেনদেনের আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো প্রতিটি লেনদেন স্বয়ংসম্পূর্ণ এবং একটি আরেকটি হতে সম্পূর্ণ আলাদা।
যেমন 10,000 টাকার পণ্য বিক্রি করে 7 দিন পর টাকা পাওয়া গেল। এখানে ধারে বিক্রয় একটি লেনদেন এবং 7 দিন পর প্রাপ্তি টাকা আরেকটি লেনদেন। আচ্ছা, এই ব্যাপারগুলো আমি আরো স্পেশাল ভাবে কনসেপ্ট দিয়ে তোমাদের বোঝাচ্ছি না, কারণ এখানে বোঝাতে হলে তোমাদের আরো বেশ কিছু জিনিস, কোনটা ডেবিট কোনটা ক্রেডিট, কিভাবে ডেবিট হয় কিভাবে ক্রেডিট হয়, এই জিনিসগুলো আগে তোমাদের বোঝানো লাগবে। যদি যারা ক্লাস 10-এ আছো তারা যদি ভিডিওটা দেখো কোনো সমস্যা নেই, তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারবে। কিন্তু যারা বিগিনার রয়েছো, যারা একেবারে মানে সদ্য ক্লাস 9-এ উঠেছো, তাদের জন্য একটু একটু কষ্টসাধ্য হবে, যার জন্য আমি এটা স্কিপ করতেছি। এবার দেখো দৃশ্যমানতা। লেনদেন দৃশ্যমান ও অদৃশ্যমান উভয় হতে পারে। যেমন আসবাবপত্র ক্রয় 10,000 টাকা, এটা একটি দৃশ্যমান লেনদেন। আবার আসবাবপত্রের অপচয় 1,000 টাকা, এটি একটি অদৃশ্যমান লেনদেন। আচ্ছা, অদৃশ্যমান এবং দৃশ্যমান লেনদেন সম্পর্কে তো আমরা একটু আগে পড়ছি বা বলছি আসলে যে আহ, অবচয় জিনিসটা কি, যে একটা মূল্য হ্রাস হচ্ছে, এই ব্যাপারে আমি কিন্তু তোমাদের একটা কনসেপ্ট দিয়েছি। এই যে দেখো, দীর্ঘমেয়াদী সম্পদের ব্যবহার, সময়ের প্রভাব বা পুরনো হওয়ার কারণে যে মূল্য হ্রাস ঘটে সম্পদের, সেটা হচ্ছে অবচয়। ধরো তুমি 50,000 টাকা দিয়ে একটা কম্পিউটার কিনলে, 1 বছর পর সেটার দাম 50,000 থাকে না, আরো কমে যায়, বা তোমার হচ্ছে অনেক সময় দেখা যায় তুমি 20,000 বা 10,000 টাকাও সেই জিনিসটা আসলে বিক্রি করতে পারছো না, 2-3 বছরের ভিতরে এমন হয়ে যায়। তো এই মূল্য কমে যাওয়াটাই অবচয়। অবচয়ে কোনো টাকা লেনদেন হয় না, তবুও এটি হিসাবভুক্ত হয়, কারণ এই যে আমার ক্ষতি হচ্ছে। এবার দেখো কেন অবচয় ধরা হয়। সম্পদের প্রকৃত মূল্য দেখানোর জন্য এবং সঠিক লাভ ক্ষতি নির্ণয়ের জন্য। ওই যে আমার এখানে একটা ক্ষতি হচ্ছে, এই ক্ষতিটা না দেখালে আমার বছর শেষে কতটুকু সম্পদ রয়েছে, বছর শেষে আমার কতটুকু লাভ বা ক্ষতি হয়েছে, সেই জিনিসটা তো আসলে আমি বুঝতে পারবো না। তো সম্পদের লাভ ক্ষতি নির্ণয় বা প্রকৃত মূল্য নির্ণয়ের জন্য হলেও আমার অবচয় ধার্য করে তারপরে হিসাব করাটা আসলে প্রয়োজনীয়। এবার দেখো, আমরা আবার বইয়ে ফিরে যাই। এখানে বলা হয়েছে ঐতিহাসিক ঘটনা। যে সকল ঘটনা আর্থিক ঘটনা পূর্বে নিয়মিতভাবে ঘটেছে সেগুলো হলো ঐতিহাসিক ঘটনা। আচ্ছা, যেগুলো মানে ধারাবাহিকতা রয়েছে এরকম বোঝাচ্ছে। ভবিষ্যতেও এরূপ ঘটনা সমূহ ঘটতে পারে। এমন ঐতিহাসিক ঘটনার ফলে ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটলে তা লেনদেন হিসেবে গণ্য হবে। যেমন অনাদায়ী পাওনা সঞ্চিতি, প্রাপ্য হিসাব, তারপর বার্তা সঞ্চিতি। আচ্ছা, এবার চলো আমরা এই ব্যাপারে একটু বিস্তারিত আলোচনা করে আসি। সরি, এটা একটু ওকে, পাওয়া গেল। এই যে অনাদায়ী পাওনা সঞ্চিতি আমরা এখন উদাহরণ পড়ে আসলাম, কিন্তু অনাদায়ী পাওনাটা আসলে কি, তারপর সঞ্চিতি কি সেটা জানবো। এবার দেখো, যে পাওনা বা অর্থ আর আদায় হওয়ার সম্ভাবনা নেই তাকে অনাদায়ী পাওনা বলে। তুমি অনলাইন থেকে একটা প্রোডাক্ট অর্ডার করেছিলে এবং সেই প্রোডাক্টের জন্য তুমি বিকাশে টাকা দিয়েছিলে। এখন ওই লোকটা তোমাকে আর প্রোডাক্ট দিচ্ছে না, তাহলে তুমি এখন তুমি বুঝতেছো তুমি সেটা আদায়ও আর করতে পারবে না, তাহলে তোমার কি এখানে একটা ক্ষতি হয়ে গেল না? তাহলে এই যে যে পাওনা অর্থ বা আদায় করা সম্ভব না তাকে হচ্ছে অনাদায়ী পাওনা বলে। এবার দেখো উদাহরণটা, রাশেদকে বাকিতে 5,000 টাকার পণ্য বিক্রি করা গেলে, আচ্ছা এখানে একটু টাইপ মিস্টেক করে ফেলেছি আমি, পণ্য বিক্রি করলে বা করা গেলে এরকম যে পরে জানা গেল সে টাকা দেবে না, তাহলে এই 5,000 টাকা আমার অনাদায়ী পাওনা, এটা আমি আর আসলে পাচ্ছি না বা পাবো না। এবার কেন আমি এই অনাদায়ী পাওনাটাকে আসলে আমার প্রতিষ্ঠানের বা আমার আর্থিক লেনদেনের ভিতর লিপিবদ্ধ করব, কারণ আমার প্রকৃত লাভ ক্ষতি আসলে আমার জানা লাগবে, আমার প্রতিষ্ঠানের বছর শেষে আর্থিক অবস্থা কি হচ্ছে সেটা জানা লাগবে। সঠিক আর্থিক অবস্থা নিরূপণ করতে আমার এই তথ্যটি মানে অন্তর্ভুক্ত করতে হবে আর কি। এবার দেখো, আমরা অনাদায়ী পাওনা বুঝলাম, যেটা আমরা আসলে কখনোই পাবো না। এবার অনাদায়ী পাওনা সঞ্চিতিটা কি সেটা আসলে দেখে আসি। দেখো, ভবিষ্যতে পাওনা অর্থের কোনো অংশ অনাদায়ী হয়ে যেতে পারে, এই আশঙ্কায় যে অর্থ আগে খরচ হিসেবে ধরে রাখা হয় তাকে অনাদায়ী পাওনা সঞ্চিতি বলে। এবার মনে করো, ওই যে তুমি যে টাকাটা আসলে আমি বললাম যে তুমি বিকাশে তাকে টাকা দিয়েছো তুমি অনলাইন প্রোডাক্ট কেনার জন্য, কিন্তু তোমার আসলে মনে হচ্ছে যে টাকাটা তুমি পেতেও পারো, আবার মনে হচ্ছে না আমি টাকাটা পেতে পারি না।
তো এই যে কনফিউশনটা তোমার ভিতর কাজ করছে, তো এটা ভেবে তুমি তোমার হিসাব যখন করছো, তোমার মনে করো তুমি তোমার মাসিক হিসাব করছো যে তোমার মাসে আসলে এই কয় টাকা খরচ হয়েছে, তখন তুমি কি করবা? এই হিসাবটা বাদ দিয়ে দিবা না আগে থেকে, যে না এটাকে খরচ ধরে রাখি, যদি পাই তো এটা আসলে আল্লাহর রহমত, এছাড়াও পেয়ে গেছি, ব্যাপারটা এরকম হবে। তো এটাই আসলে এখানে বোঝানো হচ্ছে বা বলা হচ্ছে। ধরো মোট পাওনা আছে হচ্ছে 1,00,000 টাকা, অভিজ্ঞতা থেকে জানা আছে এর কিছু অংশ আদায় হবে না, তাই আগেই ধরে রাখা হলো। আচ্ছা, এখানে সবটাই যে তুমি পাবা না এরকম তো আসলে হয় না। অনেক বড় বড় ব্যবসার ক্ষেত্রে হয় যে আমি 80% পাইছি আর 20% পাচ্ছি না, এরকমটা হয় যে 5% অনাদায়ী হতে পারে বা 5,000 টাকা আসলে অনাদায়ী হতে পারে। এটাকে আমি অনাদায়ী সঞ্চিতি মানে পাওনা সঞ্চিতি হিসেবে ধরলাম, এবং এখনো টাকা নষ্ট হয়নি কিন্তু সম্ভাব্য ক্ষতি ধরে আমি আমার হিসাব থেকে এই টাকাটা বাদ দিয়ে দিলাম, যে না এটা আমার ক্ষতি হতে পারে বা এটা আমার ক্ষতি, আমি এটা বাদ দিয়ে রাখি। অ্যান্ড যদি পেয়ে যাই তো তখন আবার আমি মানে যোগ করে আমার লাভের ভিতর আমি এই টাকাটা দেখাবো, এরকম আর কি। এই যে কেন অনাদায়ী পাওনা সঞ্চিতি করা হয়, কারণ ভবিষ্যৎ ক্ষতির জন্য আমি অলরেডি প্রস্তুত আছি, এরকম চিন্তা করে প্রকৃত লাভ ক্ষতি আমি জানতে পারবো। যেহেতু আমি এখনো পাইনি, তাই আমি পেয়েছি এইটা ধরে কিন্তু আমি হিসাবটা করতে পারি না, পাইনি তো পাইনি, এরকম আর কি। পাওনাকে বাস্তব মূল্য অনুযায়ী দেখাতে হবে। আচ্ছা, এবার দেখো বার্তা। আচ্ছা, ওখানে আমরা আরেকটা জিনিস দেখছিলাম, ওয়েট, বার্তা সঞ্চিতি কি? এই বার্তা সঞ্চিতি বোঝানোর আগে আমি তোমাকে আসলে বার্তাটা বুঝিয়ে নিচ্ছি। যেমন পাওনা, অনাদায়ী পাওনা সঞ্চিতি বোঝানোর আগে আগে অনাদায়ী পাওনা কি সেটা তোমাকে আমি একটু কনসেপ্টটা ক্লিয়ার করেছি। এবার দেখো বার্তা কি, এটা দেখে আসি। বার্তা বলতে বোঝায় পাওনাদার বা ক্রেতার কাছ থেকে টাকা আদায়ের সময় মূল দামে কিছু অংশ ছাড় দাও। মনে করো তুমি বাটার দোকানে গেলা, বাটার দোকানে যাওয়ার পর তোমার একটা জুতো পছন্দ হলো, এবং ওই যে ঈদের আগে বা পুজোর আগে দেখা যায় যে অবিশ্বাস্য মূল্য ছাড়, ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, এরকম বিভিন্ন মাইকিং করতে থাকে বাটার দোকান, এফএক্সের দোকান বা এই শোরুম গুলোতে আসলে যেটা হয়। তো তুমি গেলা এবং একটা জুতো খুব পছন্দ হয়ে গেল, তুমি কিনলা এবং তোমাকে 5% ডিসকাউন্ট দিল, তুমি খুব খুশি হবা না? ভালোই তো লাগবে। আচ্ছা, তো ব্যাপারটা ঠিক এরকমই। ধরো রাশেদের কাছে 10,000 টাকা পাওনা আছে, যদি দ্রুত টাকা আদায় করতে 5% ছাড় দিতে হয়, তাহলে বার্তাটা এরকম হবে। আচ্ছা, আমি একটা মানুষের কাছে বিক্রি করেছি এবং আমি বাকিতে বিক্রি করেছি, আমি তার কাছে 50,000 টাকা পাবো। এখন সে টাকাটা আসলে দেওয়ার জন্য এখনো প্রস্তুত না বা খুব ঝামেলা করছে, তখন আমি বললাম যে তুমি 30 তারিখের ভিতর যদি আমার টাকাটা দিয়ে দাও, তাহলে আমি তোমার থেকে 500 টাকা বা 2,000 টাকা, 500 টাকা বললে ভুল হয়, যে মনে করো 2,000 টাকা আমি কম রাখবো, সে তো খুশিতে ওই তারিখের ভিতর টাকা দিয়ে দেবে, কারণ তার সবটা দেওয়া লাগতেছে না বা কম দিলেই হয়ে যাবে। তো ব্যাপারটা ঠিক এরকম। এবার দেখো উদাহরণ, দোকানে বিক্রেতা 1,000 টাকার পণ্য বিক্রি করলো, কিন্তু যদি নগদে পরিশোধ করা হয় 50 টাকা ছাড় দিবে, 50 টাকা বার্তা। এই যে আমি একটু আগে তোমার জুতোর দোকানের বা জুতোর শোরুমে যে ডিসকাউন্ট দেওয়ার ব্যাপারটা সেটা বোঝাচ্ছিলাম, এই প্রত্যেকটা জিনিস আসলে এরকমই এখানকার। বড় ক্রেতাদের ক্ষেত্রে চুক্তি অংশ হিসেবে 2% 5% ছাড় দেওয়া হয়। যে বললাম যে যখন হিসাবটা যে 50,000 ধরবো, তো তখন 2,000 টাকা আমি ছাড় দিতেই পারি। এবার দেখো বার্তা সঞ্চিতিটা আসলে কি। পাওনাদারের কাছ থেকে টাকা আদায়ের সময় যে বার্তা ছাড় দিতে হতে পারে, এই সম্ভাবনায় যে অর্থ আগে খরচ হিসেবে ধরা হয় তাকে সঞ্চিতি বলে। আচ্ছা, এখন মনে করো ওই যে আমি বললাম যে 2,000 টাকা তাকে ছাড় দেব, সে হচ্ছে খুশিতে করে আমাকে টাকাটা দিয়ে দিল, কিন্তু এমন হলো যে আমি আগের থেকেই ওই যে হিসাবটা যখন করেছি তখনই আমি 2,000 টাকা বাদ দিয়ে রেখেছি। আমি তো এটা মনে করি তখন ভাবলাম, কিন্তু ওই ভাবার আগে যদি আমি আমার হিসাব বই থেকে বা আমি আমার আর্থিক বিবরণী থেকে আমি আমার আহ, যেখানে আসলে হিসাব লিপিবদ্ধ করছি সেই জায়গা থেকে আমি অলরেডি বাদ দিয়ে রেখে দিয়েছি, যেটা আমি পাবোই না এটা আমি আগে থেকে বাদ দিয়ে দিই। যে সম্ভাবনাকে চিন্তা করে, আমার দূরদৃষ্টি চিন্তা ভাবনাকে সমর্থন করে এই যে আমি টাকাটা বাদ দিয়ে দিলাম, এটাই হচ্ছে বার্তা সঞ্চিতি। এবার দেখো রাশেদের কাছে পাওনা 10,000 টাকা, দ্রুত আদায়ের জন্য 5% বার্তা দিতে হতে পারে। 5% 10,000 টাকার কত হয়? 500 টাকা।
এই টাকা বার্তা সঞ্চিতি। হ্যাঁ, এই 500 টাকা আসলে ছাড় দেওয়া যায়, যেহেতু অলরেডি সে টাকা দিতে চাচ্ছে না, এরকম ব্যাপার আসলে। আচ্ছা, এখনো বার্তা দেওয়া হয়নি, তবুও সম্ভাব্য খরচ হিসেবে ধরা হলো। মানে সে যখন টাকা দিতে আসবে আমি তাকে অফারটি করব এবং আমি তার কাছ থেকে কম রাখবো। তো আমি তো এটা উনি এখনো টাকা দিতে আসেনি, কিন্তু তার আগে আমি হিসাব করতে বসে গেছি। তাহলে এই যে টাকাটা, এটা বাদ দিয়ে যখন আমি হিসাব করব, তখন আসলে আমার অ্যাকুরেট খরচটা হবে। কারণ আমার আমার বছরের হিসাব বা আমার মাসের হিসাব আমি মনে করো 31 তারিখে করলাম। তো আর ওই লোকটা সে ২ তারিখে আমাকে টাকা দিতে আসলো এবং আমি তখন বার্তা দিলাম। কিন্তু হিসাব যখন আমি মাসেরটা মাসে শেষ করবো, তখন তো এভাবে শেষ করে রাখাটা বেটার, তাই না? তো সেই জন্য একজন ব্যবসায়ী দূরদৃষ্টি বা তার সূক্ষ্ম চিন্তা ভাবনার মাধ্যমে এরকম বেশ কিছু টেকনিক অ্যাপ্লাই করে থাকেন আসলে, এই আর কি। কেন বার্তা সঞ্চিতি করা হয়? প্রকৃত লাভ নির্ণয়ের জন্য, তারপর ভবিষ্যৎ সম্ভাবনা খরচ আগেই ধরার জন্য। এবার দেখো সঠিক গেল কোথায়, যে সঠিক আর্থিক অবস্থা দেখানোর জন্য। আচ্ছা, এবার দেখো বার্তাটা কি। পাওনাদারের ছাড়, নগদ লেনদেনের সাথে সরাসরি টাকা বের হয় না, যদি আগেই খরচ হিসেবে ধরা হয় বার্তা সঞ্চিতি। আচ্ছা, আগে তাহলে খরচ হিসেবে ধরা হচ্ছে বার্তা সঞ্চিতি, মনে রাখার জন্য আমি টেকনিকটা জাস্ট একটু লিখে রাখলাম। এবার চলো বইয়ে ফিরে যাই। আচ্ছা, এই ঐতিহাসিক ঘটনা, ঐতিহাসিক লেনদেনের এই যে প্রত্যেকটা লেনদেন আমি তোমাকে ধরে ধরে বোঝানোর চেষ্টা করেছি। একটু মনোযোগ দিলে তোমরা আসলে পারবে। এবার দেখো হিসাব সমীকরণের প্রভাব। প্রতিটি লেনদেনই হিসাব সমীকরণকে প্রভাবিত করে। আচ্ছা, এই জিনিসটা আমি পরবর্তী ভিডিওতে পরবর্তী ক্লাসে বোঝাবো। যেমন যে এ ইজ ইকাল টু এল প্লাস ওই, যে সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব। তো এটা তুমি সুন্দরভাবে বোঝার পরে আমরা একটু একটু করে এই যে ম্যাথমেটিক্যাল টার্মে ইনক্লুড হতে পারবো। তো যার জন্য আমরা এখান থেকে পরবর্তীটুকু পরবর্তী ক্লাসে বুঝবো এবং তারপর থেকে আমরা ম্যাথ প্র্যাকটিস শুরু করব। আচ্ছা, তাহলে আমি এত কথা কেন বললাম? তোমার বেসিকটা সুন্দরভাবে তৈরি করার জন্য। শুধু তাই না, আমাদের ভিতর হয় কি যে আমরা প্রত্যেকটা জিনিস না বুঝে হুট করে অঙ্ক শুরু করে দিই, বা টিচার পড়ায় দিয়ে গেছে আমি বাসায় না পড়ে আরে ও যা বলছে আমি ঠিক বুঝে নিছি, এবং দিন শেষে দেখা যায় আমার অনেক ল্যাগিংস তৈরি হয়ে যায়। আর এই যে যে ক্ষতিটা, এই ক্ষতিটা আসলে টেনে তোলা যায় না। তো অনেক এই কাজগুলো আসলে করা উচিত, যে প্রত্যেকটা অধ্যায়ের একটা বেসিক ধারণা নেওয়া, বা আরো বেশ কিছু ইনফরমেশন গ্যাদার করে নিজের ভিতর সেভ করে রাখা। আচ্ছা, আমি তোমাদেরকে চেষ্টা করেছি লাইন বাই লাইন পড়ানোর, প্লাস এটার উপর বিস্তারিত আলোচনা করার, যাতে টোটালি কোনো জিনিস যে তুমি স্কিপ করে যাচ্ছ সে অপশন নেই। ভিডিওটি সম্পূর্ণ দেখলে তোমার আসলে বইটাও লাইন বাই লাইন পড়া হয়ে যাবে, তোমার সবকিছু বোঝাও হয়ে যাবে, এবং পরবর্তী ভিডিওতে আমি এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই। আর তোমরা ইউটিউব, ফেসবুক যেখান থেকে দেখো না কেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, এবং সাথে সাথে তো আসলে তোমাদের ভিডিওগুলো সামনে চলে যাবে, তাহলে সুবিধা হবে। আর যার যেখানে সমস্যা আমাদেরকে ব্যক্তিগতভাবে নক দিতে পারো বা জানাতে পারো, আমরা চেষ্টা করব তোমাদের সেই সমস্যাগুলোর আসলে সমাধান করার। এবং কমেন্ট সেকশনেও জানাতে পারো যে তোমাদের এই সমস্যা রয়েছে, বা তোমাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই জানাবে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।